স্বাভাবিক ছিল না, ছিল এক নিঃশব্দ তাণ্ডব। সে কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতে পায়নি, কারণ আমি কেঁদেছিলাম নিজস্ব রাতের অন্ধকারে, লুকিয়ে লুকিয়ে, নিজেকে লুকিয়ে। আমার চোখের জল ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়ে গিয়েছিল, কিন্তু তার কোনো শব্দ ছিল না। আমার বুকের ভিতর বিস্ফোরণ ঘটেছিল, অথচ তার ধ্বনি ছিল বোবা। চারপাশে কেউ ছিল না, ছিল শুধু দেয়ালের নীরবতা আর নিঃশ্বাসের ভারী শব্দ। রোদ কথাগুলো বলে ডুকরে কেঁদে ওঠে। শুভ্রের চোখেও পানি। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি চেয়েছিলাম তুমি একবার হলেও চলে আসো, এসে একবার হলেও বলো আমি কেমন আছি, একবার হলেও জানতে চাও আমি কি অবস্থায় আছি। রোদ একটু থেমে পুনরায় আবার বলে ওঠে, হুম, তুমি এসেছিলে, তবে আমি যাকে চিনতাম সে না, অন্য কেউ এসেছিল। আমি ভেবেছিলাম এবার হয়তো আমার কষ্টের দিন শেষ, যার জন্য 7টা বছর এই বাড়িতে কাজের লোকের মতো পড়েছিলাম শুধু আপনার আশায়। কিন্তু না, আমি ভুল ছিলাম। ওই যে কথায় আছে না, অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। রোদের কান্নার বেগ আরো বেড়ে যায়, কিন্তু সে চায় না নিষ্ঠুর লোকটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবারও বলে ওঠে, আমি এত বছর কিসের জন্য এত শাস্তি পেয়েছি আমি জানতাম না। সারাক্ষণ নিজের ভুল খুঁজে বেড়াতাম, কিন্তু আপনি সেদিন রাতে আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমার চোখে মিথ্যের পর্দা ছিল, সেটা সরিয়ে দিয়েছেন আপনি। রোদের কথাগুলো শুনে শুভ্রের চোখে পানি। শুভ্র রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরতে রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রাগে চোখে তাকিয়ে বলে ওঠে, আমি নষ্ট নারী, ময়লা আবর্জনা নোংরা। আমাকে ছোবেন না আপনি, আমাকে ছুঁয়ে আপনিও নোংরা হয়ে যাবেন। রোদ, প্লিজ আমার কাছে আসবেন না আপনি। আমি পরপুরুষের সাথে সম্পর্ক করি, আপনি যদি আমার কাছে আসেন তাহলে আপনার নাম খারাপ হবে। রোদ জোরে জোরে শ্বাস নিচ্ছে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি অন্য পরপুরুষের কাছে গেছি, ঢলাঢলি করেছি, আজে বাজে কাজ করেছি আমি, তা তো আপনি নিজেই বলেছেন। তাই প্লিজ আসবেন না আমার কাছে। শুভ্র রোদের কাছে গিয়ে রোদের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, তোর মুখে যদি আমার কোনোদিন ওইসব কথা শুনি তো তোকে আমি নিজেই মেরে ফেলবো। তো মেরে ফেলুন না, এখনো কিসের এত অপেক্ষা করছেন আপনি? শুভ্র জোরে চেঁচিয়ে বলে ওঠে, রোদ, আমি বাজে, খারাপ মেয়ে। আমার মতো বাজে মেয়ের সাথে আপনার মতো ভালো মানুষকে মানায় না। পরপুরুষের সাথে মেলামেশা করেছি আমি, তাই প্লিজ আপনি দূরে থাকুন আমার কাছ থেকে। শুভ্র রোদের কথা শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে। রোদের চুলের মুঠি ধরে চেঁচিয়ে বলে ওঠে, অন্য পুরুষ না, অনেক শখ হয়েছে তোর। কি কথায় কথায় দূরে থাকবেন, দূরে থাকবেন। আমি তোর কাছেই থাকবো, তোর সাথে। তোর সাহস থাকলে তুই ঠেকাস আমাকে। শালি, এক আল্লাহ ছাড়া আর কেউ তোকে আমার কাছ থেকে দূরে সরতে পারবে না। কষ্ট আমি দিয়েছি, ভালো আমিই বাসবো তোকে। কথাগুলো শেষ করে রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রোদ পাশে থাকা ফুলদানি মিররের আয়নায় জোরে বাড়ি দেয়। মিররের আয়না ভেঙে নিচে পড়ে যায়। রোদ ফ্লোর থেকে ভাঙা আয়না হাতে উঠিয়ে নেয়। শুভ্র অবাক হয়ে তাকিয়েছে। শুভ্র বিচলিত হয়ে রোদের দিকে এগিয়ে আসে। রোদ জোরে চেঁচিয়ে বলে ওঠে, আপনি আমার কাছে আসলে আমি আপনাকে খুন করে ফেলবো বলে দিচ্ছি, একদম আসবেন না। শুভ্র রোদের কথা কানে দেয় না। রোদের সামনে গিয়ে দাঁড়ায়। রোদ শুভ্রের গলায় কাচের আয়না ভেঙে যাওয়া চেপে ধরে, কিন্তু হাইটে ছোট হাতে ঠিকমতো ধরতে পারে না। শুভ্র রোদের কোমর জড়িয়ে রোদকে একটু উপরে তোলে। রোদ রেগে গিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়, তা না হলে আমি আপনাকে এইখানেই খুন করে ফেলবো। শুভ্র হাসে, তারপর রোদকে বলে ওঠে, জামাই কোলে উঠে জামাইকে মারতে হচ্ছে বাবা। আমি সত্যি মেরে ফেলবো কিন্তু আপনাকে, মেরে ফেলো। সত্যি কিন্তু মেরে ফেলবো। তার আগে বলছি ছাড়ুন আমায়। মেরে ফেলো তো বউ। এই জীবন রেখে কী লাভ বলো তো? এত সুন্দরী বউ রেখে এতদিন বিদেশে পড়েছিলাম, এই দুঃখ আমি মেনে নিতে পারছি না। এতদিন দেশে থাকলে হয়তো 3-4টা ছেলেমেয়ের বাপ হয়ে যেতাম আমি। রোদ শুভ্রের গলা থেকে ভাঙা আয়না নামিয়ে বলে ওঠে, আপনাকে তো কিছু করতে পারবো না, তবে নিজেকে তো শেষ করতে পারবো। মুহূর্তে শুভ্রের মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। রোদ নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। শুভ্রর মনে কিছুটা ভয় জমে যায়। এই মেয়ের মাথা ঠিক নেই, যে কোনো সময় যা কিছু করতে পারে। শুভ্র রোদের হাত থেকে ভাঙা আয়নার টুকরো ধরে দূরে ছুঁড়ে মারে। রোদ চেঁচিয়ে ওঠে। রোদকে আরো ছোটাছুটি করতে দেখে শুভ্র রোদের কানের নিচে গলায় হাত রেখে আস্তে করে চাপ দেয়। রোদ আস্তে করে ঢলে পড়ে শুভ্রর কোলে। শুভ্র রোদকে বিছানায় শুইয়ে দিয়ে মনে মনে বলে ওঠে, রোদকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যে করে হোক সব কিছু ঠিক করতে হবে আমার। রোদের মন থেকে সব কিছু মুছে দিতে হবে। সকাল 10টা।
রোমান কিছু একটা দেখে জোরে চেঁচিয়ে ওঠে। শুভ্র রোদের পাশে শুয়ে পড়ে। রোদকে নিজের কাছে টেনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে এত বছরের খালি বুকটা পরিপূর্ণ লাগছে। রোদের কোনো নড়াচড়া নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরের আলো ফুটে নতুন এক সকালের সূচনা করে। পূর্ব আকাশে আজকে সূর্যের তেজটা যেন একটু বেশি। বাহিরে থেকে থেকে ঠান্ডা শীতল হাওয়া বইছে, রুমের পর্দাগুলো বাতাসে দুলছে। সূর্যের কিরণ এসে পড়ে রোদের চোখে মুখে, নাক মুখ কুঁচকে ফেলে রোদ। পিট পিট করে চোখ খুলে তাকায়, এখনো ঘুমের রেশ কাটেনি। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠতে নেয়, কিন্তু কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে। আস্তে আস্তে মনে পড়ে যায় কালকে রাতের কথা। রোদ শুভ্রের দিকে তাকায়। রোদকে দুই হাতে জাপটে ধরে শুয়ে আছে, খালি গায়ে ফর্সা বুকে লোমগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। গালে খোঁচা খোঁচা চাপদারি গুলো বেশ মানিয়েছে। রোদ আনমনে বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর। অনেক যত্ন করে বানিয়েছে এই মানুষটাকে। রোদের কিছু একটা মনে আসতে চুপ হয়ে যায়, মনে মনে বলে ওঠে, দিবা স্বপ্ন দেখিস না রোদ। এই লোক কখনোই কাউকে ভালোবাসতে পারে না। আর না কখনোই এই মানুষটার দেয়া প্রতিটা আঘাত তুই কখনো ভুলতে পারবি। সে শুধু আঘাত দিতে জানে। রোদ কথাগুলো ভেবে আস্তে করে শুভ্রকে ছাড়িয়ে উঠতে নেয়। এমন সময় শুভ্র রোদকে টান দিয়ে নিজের সাথে শুয়ে নেয়। রোদের যেন দম বন্ধ হয়ে আসছে। শুভ্র ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, এইভাবে কাঁপাকাঁপি করো না বউ, আমার খুব বাজে কিছু করতে ইচ্ছে করে। রোদ জমে যায়। শুভ্রের কথা শুনে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। রোদ ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের ছাড়ার কোনো নামই নেই। শুভ্র কাছে আসলেই যেন তার পুরনো আঘাতগুলো তাজা হয়ে ওঠে। দম বন্ধ হয়ে আসে, ইচ্ছে করে মরে যেতে। হঠাৎ শুভ্রের এমন পরিবর্তনে কেন জানি রোদ মেনে নিতে পারছে না। সকাল 7টা, রোমান রুহিকে খুঁজতেছিল। এই রুহিকে সে হাতের নাগালেই পায় না। এমন সময় চোখ পড়ে অপ্রকাশিত কিছু দেখে ফেলে, জোরে চিৎকার দেয়। রোদ শুভ্র ছিটকে দূরে সরে যায়। কিছুক্ষণ আগে শুভ্র ঘুম থেকে উঠে রোদকে রুমে থাকতে বলে ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে রোদ রুম থেকে বেরিয়ে আসে। শুভ্র ওয়াশরুমে ঢুকে কিছু একটা ভেবে তাড়াতাড়ি রুমে আসে। এসে দেখে রোদ রুমে নেই। রোদকে রুমে না পেয়ে টি টেবিলে লাথি মারে। রুমের দরজা আনলক ছিল, কিন্তু সে খেয়াল করেনি। তার পাখি রুমের দরজা খোলা পেয়ে উড়াল দিছে। শুভ্র দ্রুত পায়ে রুমের বাহিরে যায়। রোদ বেশি দূর যায়নি। দ্রুত পায়ে হেঁটে রোদকে পিছন থেকে কোমর ধরে উপরে তুলে নেয়। হঠাৎ শূন্যে আবিষ্কার করে রোদ নিজেকে ভয়ে চোখ মুখ খিচে ফেলে। রোদকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে কোমর চেপে ধরে বলে ওঠে, কোথায় যাচ্ছ পাখি? রোদ ছুটার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের শক্তির কাছে পেরে ওঠে না। শুভ্র রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ নিজে ছোটাছুটি করা বন্ধ করে দেয়। কোমর এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে হাড়গোড় গুঁড়ো করে ফেলবে। কোমরের ব্যথায় চোখে পানি টলমল করছে। আচমকা শুভ্র রোদকে আরও নিজের সাথে চেপে ধরে ঠোঁটের কাছে এগোতে নেয়। এমন সময় কারো চিৎকারে দুজন ছিটকে দূরে সরে যায়। রোমান হাঁ করে তাকিয়েছে। রোদ লজ্জা ভয় তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। শুভ্রের বিরক্তিতে কপাল কুঁচকে আছে। এইসব গাধাগুলোর কাজই তার পার্সোনাল মোমেন্টে বাগড়া দেওয়া। শুভ্র রোমানের কাছে গিয়ে দাঁড়ায়। রোমান মুখ হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তিতে চ শব্দ করে বলে ওঠে, মুখা বন্ধ কর শালা, তা নাহলে পুরো গ্রাম তোর মুখের ভেতরে ঢুকে যাবে। রোমান মুখ সাথে সাথেই বন্ধ হয়ে যায়। মেকি হাসি দিয়ে বলে ওঠে, আমি তো শালা হতে যাবো কেন? তুই আমার শালা হবি। শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। রোমান আমতা আমতা করে বলে, আসলে আমি বলতে চাইছি যে আমার তো কোনো বোন নেই যে তুই বিয়ে করে তারপর আমাকে শালা বানাবি। আর থাকলেও সেরকম তোর কোনো চান্স নেই যে তুই বিয়ে করবি, কারণ তুই বিবাহিত। কিন্তু তোর তো বোন আছে আর আমি অবিবাহিত, তাই আমি তোকে নিঃসন্দেহ শালা বানাতে পারি। শুভ্র রোমানের দিকে রাগি চোখে তাকায়। রোমান বোকার মতো হাসে। শুভ্রকে উদ্দেশ্য করে পুনরায় বলে ওঠে, আমি তো এমনি বলছিলাম। শুভ্র রোমানের যাওয়ার দিকে তাকায়, তারপর নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা ছুঁই ছুঁই। নীলা আসে চৌধুরী বাড়িতে। নীলাকে সেদিন বাড়ি থেকে বের করে দেয়। এক সপ্তাহ পর নীলার বাবা মা নিতে আসে নীলাকে। নীলা প্রথমে রাগ করলেও রোদের কথায় চলে যায় নিজ বাড়িতে। নীলা বাড়ির ভিতর ঢুকতে যাবে এমন সময় কারো গুনগুন শব্দে পেছনে ফিরে তাকায়। গুনগুন শব্দ অনুসরণ করে বাড়ির পিছনের দিকে যায়। পিছনে ফিরে লুঙ্গি উপরে ধরে দাঁড়িয়ে কেউ কিছু একটা করছে আর গান গাইছে। নীলা গান শুনে অজ্ঞান হবে হবে অবস্থায়। এরকম বিচ্ছিরি সুন্দর গান কে গাইছে? নীলা গান শুনে ধপাস করে মাটিতে পড়ে যায়। পেছন থেকে শব্দ আসতে নিলয় পেছনে ফিরে তাকায়। নীলাকে দেখে তাড়াতাড়ি নিজের লুঙ্গি ঠিক করে। নিলয় আসলে লুঙ্গি পরে টিকটক ভিডিও বানাতে আসছিল, বাট তখন তাকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় আর মনে সুখে গান গাইছিল। কিন্তু এই মেয়ে এখানে আসলো কি করে বুঝে না সে, আর অজ্ঞানে বা হলো কেন? নীলার গালে হালকা করে থাপ্পড় মারে। চোখ উল্টে দেখে মরে টরে গেল নাকি। নীলা চোখ খুলে তাকায়। নিলয়কে দেখে আবারও চিৎকার দেয়।
নীলায় অবাক হয়ে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়ের সমস্যা কি? বারবার অজ্ঞান হচ্ছে কেন? মির্গি ব্যারামে ধরলো নাকি? নিলয় আর কোনো কিছু না ভেবে দৌড় লাগায় বাড়ির দিকে। বাড়ির সবাইকে ডেকে আনে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এই নিলয় কি সেজে আছে? একে যে কেউ এই অবস্থা দেখলে জ্ঞান হারাবে। আর হলো তাই। রোদ রুহি দৌড়ে নীলার কাছে যায়। নীলার চোখে মুখে পানি দিয়ে জাগিয়ে তুলে নীলা আশেপাশে তাকায়। কাউকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুহি রোদ মিলে নীলাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সূর্য এখন পশ্চিম আকাশে। সময় 4টা কি 4:30 হবে। রুহি ছাদে দোলনায় বসে কোলের উপর আচারের বয়াম রেখে হাত দিয়ে আচার খাচ্ছে। চামচ থাকতেও হাত দিয়ে আচার খাচ্ছে। কেন জানি তার চামচ থেকে হাত দিয়ে আচার খেতেই ভালো লাগে। রোমান সারাদিন রুহির কোনো খোঁজ পায় না। কেমন জানি তাকে এড়িয়ে চলে সবসময়। এই মেয়ের কি এত সমস্যা বুঝে না। তবে এটা সে ভালো করেই জানে রুহি তাকে ইচ্ছে করে ইগনোর করছে। রোমান হাতে গিটার নিয়ে ছাদে উঠে রুহির দিকে চোখ যায়। একজন শ্যামকন্যা লম্বা কালো চুলগুলো কোমর অব্দি ছেড়ে দিয়ে দোলনায় বসে আচার খাচ্ছে একদম বাচ্চাদের মতো করে। রোমান অপলক দৃষ্টিতে তাকিয়েছে রুহির দিকে। কোনোভাবেই তার দৃষ্টি ফিরছেই না। একজন শ্যামবর্ণের নারী তার মতো একজন পুরুষকে পাগল বানিয়ে ছাড়ছে। এই মেয়েকে না দেখলে রাতে তার ঘুম হয় না। কিন্তু এই মেয়ে তাকে কবে বুঝবে যে তার এই শ্যামবর্ণ চেহারা তাকে পাগল করে দিয়েছে? রোমান কথাগুলো ভেবেই মুচকি হাসে। মাথায় দুষ্টু বুদ্ধি আসতে রুহিকে বলে ওঠে। এই গাল বেঁধে নেই। রুহি চোখ তুলে সামনের দিকে তাকায়। মুখ ফুলিয়ে চোখ গোল গোল করে রোমানকে বলে ওঠে। এই পচালু নাগিনী সাপিনী বর, কাকে কালো পেতনি বলছেন? আপনি কালো পেতনি, আপনার বউ কালো পেতনি। আমার বউ কালো পেতনি, এটা ঠিক বলেছ। হ্যাঁ, আপনার বউ কালো পেতনি। রোমান দুষ্টু হাসে। রুহির দিকে দু কদম এগিয়ে এসে বলে ওঠে। তা কি করছে আমার কালো পেতনি বউ? এই আপনি কাকে বউ বলছেন? তুমি ছাড়া কি কেউ আছে এখানে? রুহি আশেপাশে তাকাই। না তো, কেউ নেই সে ছাড়া এখানে। তার মানে এই লোক তাকে পেতনি বলছে। রুহির আগে উঠে চলে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে। রুহির আগে রোমানের দিকে ফিরে কিছু বলতে নিবে। রোমান রুহির ঠোঁটে হাত দিয়ে রুহিকে চুপ করিয়ে দেয়। রোমানের স্পর্শে রুহি কেঁপে ওঠে। রোমান মুচকি হাসে। রোমান রুহির ঠোঁট থেকে নিজের হাত সরিয়ে নেয়। তারপর রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে। কবে গ্রহণ করছো আমায়, আমার প্রিয়তমা? রুহি ভ্রু কুচকে তাকায় রোমানের দিকে। রোমান তাকে কি বলছে এবং কি বোঝাতে চাইছে সেটা তার অজানা না। রুহি মুখে বিরক্তি ফুটিয়ে তুলে রোমানকে উদ্দেশ্য করে বলে। যেটা কখনো হবার নয় সেটার পিছনে সময় নষ্ট অযথা করবেন না ভাইয়া। আপনার মতো কাউকে খুঁজে নিন, তাহলে আপনি ভালো থাকবেন। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। রোমান রুহির কাছে এসে রুহির গালে হাত রেখে করুণ স্বরে বলে ওঠে। তোমার মতো না, আমার তোমাকেই চাই। রুহি, এভাবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো না প্লিজ। রুহি নিজের গাল থেকে রোমানের হাত সরিয়ে দু কদম পিছিয়ে রোমানকে তাচ্ছিল্য করে হেসে বলে ওঠে। আমি আপনার সামনে কোনো দিক দিয়েই পারফেক্ট নই ভাইয়া। আমার না আছে রূপ, না আছে গুণ, সব কিছু দিয়ে শূন্য আমি। আমার মতো একটা কালো মেয়েকে আপনার মতো একজন সুদর্শন পুরুষের সামনে কখনোই মানায় না ভাইয়া। রোমানের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। এই মেয়েকে কি করে বুঝাবে সে? রোমান রুহিকে পুনরায় বলে ওঠে। কেউ কারোর জন্য পারফেক্ট নয়, পারফেক্ট করে নিতে হয়। রোমান একটু থেমে আবারও বলে ওঠে। আর সত্যিকারের ভালোবাসা কখনো রূপগুণ খোঁজে না। রুহি হেসে ওঠে। রোমান ঠাট্টা স্বরে বলে ওঠে। দিন শেষে সবাই রূপটাই খোঁজে, আর এটাই চরম সত্য। যেখানে খুবই নিজেই সৌন্দর্যের প্রেমে পড়েছিল, সেখানে আপনি কোন খ্যাতের মূলা? রোমান মুখ ছোট হয়ে যায়। সে কিভাবে এই বোকা নারীকে তার অনুভূতি কি করে বুঝাবে? কি করলে বুঝবে যে সে তাকে কতটা ভালোবাসে? রুহি ইচ্ছা থেকে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে বলে ওঠে। তুমি হয়তো জানো না, হে আমার বোকা নারী, তোমায় আমার চোখে কতটা সুন্দর আর মোহনীয় লাগে। আমি প্রতিটা মুহূর্তে তোমার এই শ্যামবর্ণ চেহারা দেখে মোহিত হই। আজ হয়তো বুঝছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আর আমি সেই দিনের অপেক্ষা করছি। রোমান কথাগুলো শেষ করে আর দাঁড়ায় না। রুহির হাত ছেড়ে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে যায়। রুহি এখনো সে একই অবস্থানে দাঁড়িয়ে আছে। বারবার রোমানের বলা কথাগুলো কানের কাছে বাজছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বসার ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। নীলা কিছুক্ষণ আগে বাড়িতে চলে গেছে। রোদ আজকে সারাদিন রুমের ভিতরে ছিল। মাগরিবের নামাজ পড়ে বিছানার উপর পা তুলে বসে আছে আর মনে মনে ভাবছে শুভ্রের হঠাৎ পরিবর্তন। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে রোদ। মন থেকে কেন জানি শুভ্রের প্রতি ক্ষমা শব্দটা আসছে না। আর সে মাফ করলেও রুহু কখনো মাফ করবে কিনা জানা নেই। তারপর শুভ্রের প্রতি তার কোনো অভিযোগ নেই। আর শুভ্রের মতো কঠোর মনের মানুষ তাকে কখনোই ভালোবাসতে পারে না। হয়তো আমার উপর কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তার জন্যে এইসব নাটক করছে। তা না হলে এতদিন বাজে ব্যবহার করে লোকটা
হুট করে এত ভালোবাসা দেখাচ্ছে, সেটা কেন জানি হজম হচ্ছে না রোদের। শুভ্রর কথা ভাবতে ভাবতে রোদের চোখের কোণে পানি বেয়ে পড়ে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রোদ বলে ওঠে, একটা মেয়ের স্বামী ভালো হলে তার সুখের কোনো কুলকিনারা থাকে না। আর যদি স্বামী খারাপ হয় তাহলে দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয় না। রোদ একটু থেমে আবারও ভাঙা গলায় বলে ওঠে, বিয়ের পর প্রতিটা মেয়ের স্বামী হয় একমাত্র আপনজন, প্রিয় মানুষ। কিন্তু সেই স্বামী যদি মুখ ফিরিয়ে নেয়, দূরে ঠেলে দেয়, তার থেকে হতভাগী নারী আর কেউ হতে পারে না। ঘড়ির কাঁটা 10টার ঘরে। ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র সারাদিন অনেক ব্যস্ততায় কেটেছে। তার উপরে রোমান, অয়ন কেউ যায়নি অফিসে। নিলয়ের কথা তো বাদ দিলাম, সে তো ব্লগ ভিডিও নিয়ে পড়ে আছে। কবে এসে ভাইরাল হবে সেই সব চিন্তা। শুভ্র বাড়ির ভিতর ঢুকে রোদ খাবার টেবিলে সবাইকে খাবার দিচ্ছিল। বাসার সবাই ডিনার করছে। শুভ্র রোদের দিকে এক পলক তাকায়, যেন সারাদিনের ক্লান্তি এক নিমিষেই শেষ। রোদ হালকা মিষ্টি কালারের উপর সুতির কাজ করে একটা 3 পিস পরে আছে, মাথায় ওড়না, আড়াই প্যাচ দেওয়া, মুখে কোনো সাজসজ্জা নেই। এতেই যেন কোনো অপসরার থেকে কম লাগছে না। শুভ্র টেবিলের দিকে এগিয়ে রোদকে উদ্দেশ্য করে বলে ওঠে, রোদ 10 মিনিটের মধ্যে 1 কাপ কফি নিয়ে রুমে আয়। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না, নিজের রুমে চলে যায়। খাবার টেবিলে আরাফ চৌধুরী বাদে সবাই ছিল। রিয়া রাগে ফুঁসছে। সবার খাওয়া হতেই রোদ রোদ কফি বানিয়ে সার্ভেন্টকে দিয়ে শুভ্র রুমে পাঠিয়ে দেয়। শুভ্র গোসল করে, কালো ট্রাউজারের সাথে ছাই রঙের গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়। সে কোনো কিছু ভাবতে পারছে না। তার এই মুহূর্তে বউ নামক ভিটামিন দরকার। শুভ্রর সামনে সার্ভেন্টকে দেখে রাগে ফুঁসতে থাকে। 400 গ্রামের বাচ্চা, কত সাহস, নিজে না এসে সার্ভেন্ট পাঠিয়েছে। একে তো আমি আজ। শুভ্র রাগে ধপধপ পা ফেলে নিজের রুম থেকে বেরিয়ে রোদের রুমে হাঁটা দেয়, কিন্তু রোদের রুম খালি। কিছু একটা ভেবে ড্রয়িং রুমে যায়, কিন্তু সেখানেও রোদ নেই। শুভ্র পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজে, কিন্তু রোদ কোথাও নেই। শুভ্র দাদির কথা মনে আসতে হেনা বেগমের রুমের দিকে হাঁটা দেয়। শুভ্র নিজে নিজে বলে ওঠে, পাখি কোথায় পালাবে? পাতালে লুকালেও সেখান থেকে খুঁজে বের করব। তারপর আমার কাছে বন্দি করে সারা জীবন রেখে দেব। শুভ্র হেনা বেগমের রুমের কাছাকাছি আসতেই দেখে হেনা বেগম তার দিকে আসছে। হেনা বেগমের সামনে দাঁড়িয়ে শুভ্র হেনা বেগমকে বলে ওঠে, দাদি, বউ কই আমার? হেনা বেগমের কপাল কুঁচকে তাকায়, তারপর বলে ওঠে, বউ মানে? কার বউ? কিসের বউ? যে বউ নিয়ে রাতে ঘুমায় সেই বউ। আর আমি আমার বউয়ের কথাই জিজ্ঞাসা করছি, অন্য কারো বউয়ের কথা তো আমি জিজ্ঞাসা করব না। হেনা বেগম শুভ্রের তেরা কথা শুনে রেগে যায়। পুনরায় বলে ওঠে, তোর আবার বউ আসলো কোথা থেকে? আকাশ থেকে টুপ করে পড়েছে আর আমি ধরেছি, সেইভাবে বউ আছে। হেনা বেগম রেগে গিয়ে বলে, তা তোর বউ তুই কি জানে, আমায় কেন বলছিস? আর আমি কি কারো বউ কোথায় যায় তার খবর রাখি নাকি? ওকে, তাহলে আমার বউকে আমি খুঁজে নিচ্ছি, সর সামনে থেকে। শুভ্র হেনা বেগমের দরজার দিকে যায়। হেনা বেগম তাড়াতাড়ি এসে দরজার সামনে দাঁড়ায়। শুভ্র ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, রুমে যেতে দাও, দরজা আকারে দাঁড়িয়েছো কেন? এখানে আমার নাতনি আছে, কারো হারিয়ে যাওয়া বউ নেই, তাই রুমে যাওয়া যাবে না। আমার নাতনি ঘুমোচ্ছে, তার ঘুম নষ্ট করা হবে। রোদ হেনা বেগমের রুমে আছে শুনে শুভ্র নরম হয়ে আসে। মুচকি এসে হেনা বেগমকে বলে ওঠে, দাদি, বউটাকে লাগবে, দিয়ে দাও না প্লিজ। এখানে তোর বউ নেই। যেটাই আছে ওইটাকে দাও। না, যা তুই নিজের রুমে যা। দাদি, শরীরে ভিটামিন কম, বউয়ের ভিটামিন খুবই দরকার, তা নাহলে তোমার নাতিনি মরে যাবে ভিটামিনের অভাবে। বউ দাও, বউকে লাগবে আমার। শরীরে ভিটামিন কম থাকলে ডাক্তারের কাছে যা, ডাক্তার ভিটামিন সিরাপ দিবে, খেয়ে শরীরে ভিটামিন হবে। যা এখান থেকে। দাদি, এই ভিটামিন বউ ছাড়া অন্য কেউ দিতে পারবে না, বউকে দাও না দাদি। দূর হ এখান থেকে, কোনো বউ পাবি না। এতদিন বউয়ের কথা মনে ছিল না, এখন আসছে বউ বউ করতে। ডার্লিং, বউটাকে দিয়ে দাও, তারপর দূর হয়ে যাই। কোনো বউ পাবি না, রুমে গিয়ে ঘুমিয়ে যা। যা। বউ ছাড়া ঘুম আসবে না। দাদি, বউটা দাও না, ঘুমাইতে যাই আমি। হেনা বেগম কিছু একটা ভেবে শুভ্রের মনোযোগ সরাতে বলে ওঠে, আরাফ, এত রাতে তুই এখানে? শুভ্রর সাথে সাথে পেছনে তাকায় হেনা বেগম। সেই সুযোগে রুমের ভেতরে ঢুকে দরজা লাগায়। শুভ্র কোন অক্ষরেও বুঝতে পারেনি তার দাদি তার সাথে এমন চালাকি করবে। দরজা ধাক্কা দিতে রুমের ভেতর থেকে হেনা বেগম বলে ওঠে, রুমে গিয়ে ললিপপ খা, তোর বউ আজকে আমার সাথেই থাকবে, বৃথা চেষ্টা করে লাভ নেই। শুভ্র রাগে দুঃখে হেনা বেগমের রুম থেকে সরে নিজের রুমে হাঁটা দেয়।
আজ তার বউটার জন্য মনটা ছটফট করছে ভীষণ। বউটাকে খুব আদর করে দিতে ইচ্ছা করছে, তাই তো অশান্ত মনটা শান্ত করতে এতক্ষণ দাদির সাথে বাংলাদেশ আর পাকিস্তানের মতো যুদ্ধ করলো, কিন্তু শেষমেশ হেরে গেল। তার পরিবার মনে হয় না কখনো তার বাসর হতে দিবে। বউকে ছুতে গেলে বউ অজ্ঞান, তার মাঝে নতুন করে ভিলেন এসে গেছে। ভিলেনের অভাব নেই, এখন তো নতুন করে যুক্ত হয়েছে তার প্রাণপ্রিয় দাদি। শালার কপালটাই ফুটা। শুভ্র বেডে শুয়ে এপাশ ওপাশ করছে, বউটার জন্যে মনটা আকুপাকু করছে। ঘুম চোখে ধরা দিচ্ছে না। মনে মনে শুভ্র বলে ওঠে, একবার হাতে না গেলে পাই, তোকে আমাকে জ্বালানো আর আমার ঘুম নষ্ট করে কি শান্তিতে ঘুমাচ্ছিস না? একবার পাই তোরে, তারপর দেখিস কি হাল করি তোর আমি। সারা রাত একটু ঘুমাতে পারেনি শুভ্র, আর এদিকে রোদ শান্তির ঘুম ঘুমাচ্ছে। সকাল 7টা। শুভ্র বেড থেকে উঠে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে আসে। সারা রাত চোখে ঘুমের ছিটে ফোটাও ছিল না। বউটার জন্য মনটা সারা রাত ছটফট করেছে, কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছে না। এখন তার বউ নামক ভিটামিন প্রয়োজন। বউকে কাছে পেলে তার অশান্ত মন শান্ত হবে। সারা রাত নির্ঘুম কাটানোর জন্য শুভ্রের চোখ লাল হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে আনমনে বলে ওঠে, ওইটুকুন মেয়ে 400 গ্রামের বাচ্চা আমার সারা রাতের ঘুম হারাম করে দিয়েছে, ওকে তো শাস্তি পেতেই হবে। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। হেনা বেগমের রুমে এসে দেখে রুম খালি। হেনা বেগম নিচে আছে। শুভ্র মুচকি হেসে রোদের রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা হালকা চাপানো। শুভ্র রুমের ভিতরে ঢুকে রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। মুখ মুছতে মুছতে মুখের কাছ থেকে তোয়ালে সরাতেই শুভ্রকে সামনে দেখে হাত থেকে তোয়ালে পড়ে যায়। শুভ্র কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। রোদ নিজের দিকে খেয়াল করতে দেখে গায়ে ওড়না নেই। তাড়াতাড়ি ফ্লোর থেকে তোয়াল তুলে নিজের গায়ে জড়িয়ে নেয়। মুখ ভেঙে মনে মনে বলে ওঠে, কত পরিমাণ লুচু হলে এইভাবে গরুর মতো তাকিয়ে থাকেছি, লজ্জা শরম কিচ্ছু নেই। রৌদ্র ও শুভ্র এড়িয়ে চলে যেতে নিলে শুভ্র রোদের লম্বা চুলগুলো টেনে ধরে। রোদ আহ বলে শব্দ করে, নিজের চুল ধরে পেছনে ফিরে তাকায়। শুভ্র রোদের চুল ধরে মুচকি হাসে। রোদ ভ্রু কুচকে বলে ওঠে, কি সমস্যা, চুল ধরেছেন কেন? ছাড়ুন বলছি। শুভ্র রোদের চুল ধরে নিজের এক হাতে পেঁচাতে পেঁচাতে রোদের কাছে গিয়ে দাঁড়ায়। রোদ কিছুই বলছে না। শুভ্র রোদের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্টু হেসে বলে ওঠে, ইস, এমন করলে কেন বউ? আর একটু দেখতাম। শুভ্রের কথা শুনে রোদের চোখ বড় বড় হয়ে যায়। শুভ্র রোদকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে রোদের কোমর পেঁচিয়ে ধরে, নিজের সাথে মিশিয়ে নেয়। রোদ ছোটাছুটি করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য। শুভ্র বিরক্ত হয়ে বলে ওঠে, এই পুঁটি মাছের শরীর নিয়ে আসছো আমার কাছ থেকে ছুটে যেতে, হ্যাঁ? চুপচাপ থাকো রোদ, শুধু শুধু নিজের শরীরের শক্তি অপচয় করো না। রোদ আরও ছটফট করতে থাকে, নিজেকে শুভ্রের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে। ছাড়ুন বলছি অশুভ লোক, এভাবে কেন ধরেছেন? হ্যাঁ, শুভ্র বিরক্তিতে নাক মুখ কুচকে তাকায় রোদের দিকে, তারপর বলে ওঠে, চুপ থাক বেডি, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, অসভ্য লোক, ছাড়ুন আমায়, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। শুভ্র রোদের দিকে ঝুঁকে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে ওঠে, ভালো কিছু করতে হবে না, চলো খারাপ কিছু করি। তো তুমি আগে শুরু করো বউ, লেডিস ফার্স্ট। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে কেমন নেশালো দৃষ্টিতে। রোদ শুভ্রের চোখের দৃষ্টি দেখে বোঝা যায় শুভ্র কী সব ইঙ্গিত করছে। রোদ অজানা ভয়ে ঠোক গিলে জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজায়। শুভ্র রোদের হাত ধরে পিছনে ঘুরিয়ে রোদের ঘাড়ে নিজের নাক ঘষে। রোদ থরথর করে কেঁপে ওঠে। অজানা শিহরণে রোদের ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। শুভ্র রোদের পিছনে থেকে কোমর পিছিয়ে ধরে শক্ত করে রোদের কানের লতিতে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলে ওঠে, বউ চলো না, এটিস পিটিস করি। রোদের দম বন্ধ হয়ে যাবার উপক্রম। কোনোভাবে শুভ্রের এইরকম লাগাম ছাড়া কথা আর স্পর্শ সহ্য করতে পারছে না। রোদের গলা কেঁপে ওঠে, চোখের পানি টলমল করছে। কাপা কাপা গলায় রোদ বলে ওঠে, প্লিজ আমায় ছাড়ুন। শুভ্রের কোনো হেলদোল হয় না। শুভ্র হুট করে রোদকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে হাঁটা দেয়। রোদ ছুটার জন্য ছোটাছুটি করলেও শুভ্র রোদকে একদম জোর করে নিজের রুমে নিয়ে আসে। রোদকে একরকম ছুঁড়ে ফেলে বেডের উপর। রোদ বিছানা থেকে নেমে যেতে নিতে এমন সময় শুভ্র রোদকে বেডের সাথে চেপে ধরে, গলায় নাক ডুবায়। রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শুভ্র নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, বউ, আমার খুব ছুঁয়ে দিতে ইচ্ছা করছে, খুব করে ইচ্ছা করছে ছুঁয়ে দিতে বউ, খুব বাজেভাবে ছুঁয়ে দিতে ইচ্ছা করছে। শুভ্র রোদের গলায় চুমুকে কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিস করে বলে ওঠে, কালকে সারা রাত গলা কাটা মুরগির মতো ছটফট করেছি বউ, তোমরা ভাবে আমার বউয়ের কাছ থেকে ভিটামিন প্রয়োজন, তা না হলে ভিটামিনের অভাবে মরে যাব আমি। শুভ্রর এমন নেশালো কণ্ঠ শুনে রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়। মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। শুভ্রের প্রতিটা স্পর্শ গাঢ় হতে থাকে। পুরো শরীর জুড়ে শুভ্রের হাতের বিচরণ।
রোদের নিঃশ্বাস আটকে আছে, কোনোভাবে শ্বাস নিতে পারছে না, আর না শ্বাস ছাড়ছে। শুভ্রর আজ বদ্ধ উন্মাদ, কোনোভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এমনি সে সেটা ভুলে গেছে যে রোদ এখনো সবকিছু কোনোভাবে মানতে পারছে না, কিন্তু এইসব কোনো হুঁশ যেন তার মধ্যে নেই। শুভ্র রোদের গলা থেকে মুখ তুলে যখন জামা পিছনে চেনে হাত দেয়, এমন সময় বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসে। শুভ্র প্রথমে বিষয়টা পাত্তা দেয় না, কিন্তু আবার যখন রোদের দিকে আগায় তখন আবারও দরজা ধাক্কানোর আওয়াজ পায়। মনে হচ্ছে বাহিরে যে সে দরজা ভেঙে ভেতরে ঢুকবে। শুভ্র মুখে ছাপ, রাগে চোয়াল শক্ত করে বেড থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে একটু ফাঁক করে দাঁড়ায়। সামনে নিলয় দাঁত বের করে হাসছে। শুভ্র নিলয়কে এমন সময় এখানে দেখে রাগে ফুঁসতে থাকে। এই বাড়ির লোকদের সমস্যা কি? এদের কাজ কি আমার পার্সোনাল মোমেন্টে বাগড়া দেওয়া? হ্যাঁ। নিলয় শুভ্রের এমন রাগতে দেখে হাসি হাসি মুখে বলে ওঠে, এমনভাবে রাগ করছো কেন বুড়ো? দেখে মনে হচ্ছে তুমি এই দিন দুপুরে বাসর করছো, আর আমি সেই বাসর ঘরে সাপ ছেড়ে দিয়েছি, সেজন্য এরকম রেগে ফুসছো। কথাগুলো নিলয় মজা করেই বলে। শুভ্রের রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। রাগে রি রি করতে করতে বলে ওঠে, কি চাই তোর? এখানে এসেছিস কেন? নিলয় দাঁত বের করে আবারও হেসে ওঠে। তারপর শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, দরজা ধরে এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুমে কি ঢুকতে দিবে না? সরো তো দেখি, অতিথি আসলে রুমের ভিতরে ঢুকতে দিতে হয়। সরো সরো, সামনে থেকে। শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে। তুই কি আমার বিয়ে লাগাস তো তোকে রুমে রেখে মেহমানদারি করতে হবে? শুভ্র এমন কথায় নিলয় মুখটা চুপসে যায়। তারপর বলে ওঠে, এভাবে কেন বলছো ভাই? মনে হচ্ছে রুমের ভিতরে মূল্যবান সম্পদ আছে, তাই রুমে ঢুকতে দিবে না? রুমে মূল্যবান সম্পদ আছে, এখন যা এখান থেকে। আমিও একটু দেখি কি এমন মূল্যবান সম্পদ। শুভ্র রাগে চোখে তাকিয়ে বলে ওঠে, যাবি তুই এখান থেকে? না, আগে রুমে যেতে দাও, তারপরে যাব। তুই যদি এখন এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে দিয়ে এখানে বাসায় বসিয়ে রাখবো। শুভ্র এমন কথা শুনে নিলয় ভয় পেয়ে যায়। হাসি হাসি মুখ নিয়ে বলে ওঠে, এমন কেন বলছো ভাই? মনে হচ্ছে রুমের ভিতরে বউ নিয়ে বিড়াল মারছো। শুভ্র বিরক্ত হয় বলে ওঠে, বিড়াল মারতে দিলি কই? তার আগে তো ভিলেনের মতো এসে হাজির হয়ে গেলি। কথাগুলো বলে নিলয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয় শুভ্র। শুভ্রের এমন কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে নিলয়। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নিলয় শুভ্রের দরজা থেকে সরে নিচে চলে যায়। হেনা বেগমের সামনে দাঁড়ায়। হেনা বেগম জিজ্ঞাসা করে, শুভ্র কোথায়? নিলয় অবাকের রেশ কেটে বলে ওঠে, তোমার নাতি বিড়াল মারে দাদি, এই মুহূর্তে তার সংযোগ পাওয়া যাচ্ছে না, আর সে বিড়াল মারতে ব্যস্ত। হেনা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এই গাধা, কি বলছিস? বিড়াল মারছে মানে? বাসায় বিড়াল আসলো কোথা থেকে? ডার্লিং, বাসায় বিড়াল আছে, ভালো করে দেখো, বুঝতে পারবে। হেনা বেগমের মাথার উপর দিয়ে যাচ্ছে নিলয়ের কথা। হেনা বেগম পুনরায় বলে ওঠে, কিসের বিড়াল মারছে? আর বিড়াল কোথা থেকে আসলো? ব্রো, বাসর রাত্রের বিড়াল তো মারতে পারেনি, তাই এখন চেষ্টা করছে মনে হয়। হেনা বেগমকে আর কিছু না বলতে দিয়ে নিলয় শীষ বাজাতে বাজাতে বাসা থেকে বেরিয়ে যায়। নিলয়ের কথা মানে এতক্ষণ বুঝতে না পারলেও হেনা বেগম এখন ভালো করেই বুঝতে পারছে। হেনা বেগম কিছুদিন ধরে খেয়াল করছে শুভ্রের ব্যবহার চালচলন কেমন যেন বদলে গেছে। কাল রাতে কেমন তার সাথে বউ বউ করছিল। হেনা বেগম সোফা থেকে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য তার শুভ্রের রুম। তার নাতি কিসের বিড়াল মারছে সকালে। এদিকে শুভ্র দরজা লাগিয়ে বিছানার দিকে এগিয়ে আসে। রোদ নিস্তেজ হয়ে পড়ে আছে বেডের উপর। শুভ্র রোদের কাছে এসে গালে হালকা থাপ্পড় দেয়। কোনো সারা শব্দ নেই। রোদের পাশ থেকে উঠে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বালের বাসা করতে এসেছি আমি, স্যার। বউ হওয়ার আগেই সেন্সলেস, একটু স্পর্শ করতেই পারছি না, আর সেখানে এই মেয়ের সাথে বাসা করতে এসেছিল। মনে তো হচ্ছে তোর বউ পুঁটি মাছের থেকেও দুর্বল। শুভ্র রাগে দুঃখে মাথার চুলগুলো টেনে ধরে। কতটাই না ইচ্ছা ছিল তার ছোট্ট বউটাকে একটু আদরে আদরে ভরিয়ে দিবে, কিন্তু তার কপালটায় ফুটো। বউ ছুতে গেলে বউ অজ্ঞান, বালের বাসর করবে পুচকি মেয়ে নিয়ে। শুভ্র কথাগুলো মনে মনে ভাবছিল। এমন সময় আবার দরজা ধাক্কানোর শব্দ পায়। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলে, নিলয়ের বাচ্চা, তোকে তো আজ আমি দরজার সামনে পুঁতে ফেলবো। কথাগুলো বলে দরজা খুলে দেয় শুভ্র। কিছুটা অবাক হয়, কিন্তু তারপর মনে মনে বলে তার বউ আর তার মধ্যে ভিলেনগুলো এসে গেছে। হেনা বেগম হন্তদন্ত হয়ে রুমের ভিতর ঢুকে শুভ্রের বেডের কাছে গিয়ে দেখে রোদ বেডে এলোমেলো হয়ে শুয়ে আছে। হেনা বেগম রোদের কাছে গিয়ে রোদকে ডাকতে থাকে, কিন্তু রোদের কোনো সারা শব্দ পায় না। শুভ্র গিয়ে বেডের পাশে দাঁড়ায়। হেনা বেগম কান্না করতে করতে বলে, কি করেছিস শুভ্র? আমার এইটুকু বাচ্চা নাতির সাথে কেন এসব করলি? হ্যাঁ, শুভ্র ভ্রু কুচকে ফেলে। হেনা বেগম মরা কান্না শুরু করেছেন। শুভ্র অবাকের চরম পর্যায়ে। হেনা বেগম শাড়ির আঁচল দিয়ে নাক মুছতে মুছতে বলে,
এত বিড়াল থাকতে তুই আমার বাচ্চা নাতিনের ওপরে কেন নজর পড়লো তোর? হ্যাঁ, হতচ্ছাড়া, কি অবস্থা করেছে আমার নাতির। ছোঁয়ার আগে তোমার নাতনি সেন্সলেস, আর এই পুঁটি মাছের সাথে কি না আমি বাসর করব? কাছে আসতেই পারলাম না, তার আগেই মরণে অজ্ঞান। তা হবে না অজ্ঞান? তোর মতো হাতি যদি আমরা নাতির কাছে আসে, অজ্ঞান তো হবেই। শুভ্র রাগী গলায় বলে ওঠে। আমি হাতি? তা নয় তো কি, তোর মতো হাতিকে আমার নাতি সামলাবে কিভাবে? হ্যাঁ, শুভ্র রাগে রিরি করতে করতে বলে ওঠে। তোমার নাতনিকে বলে দিও এই হাতি তার সহ্য করতে হবে, আর সারা জীবন সামলাতেও হবে। তাই সবকিছু ভালো মতন শিখিয়ে পড়ি আমার কাছে পাঠিও, কেমন? কথাগুলো বলেই রুম থেকে ধপধপ করে পা ফেলে চলে যায়। শুভ্র রুম থেকে বেরিয়ে বাহিরে আসে, উদ্দেশ্য তার অফিস। নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে দেখে রাগটা আরো বেড়ে যায়। নিলয় দাঁত কেলিয়ে হেসে বলে ওঠে। এবার তো আর মিস হয়নি ব্রো, বিড়াল মারতে পেরেছো তো। সামনে থেকে দূর হও নিলয়। ব্রো তুমি মনে হয় এইবার ব্যর্থ হয়েছো, সমস্যা নেই, আমার কাছে ভালো একটা উপায় আছে, তোমাকে আমি হারবাল এনে দিব। এইটা আমাদের মধ্যে গোপন থাকবে, কেউ জানবে না। নিলয় হাসি হাসি মুখ নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে। বিড়াল মারতে তাহলে আর বারবার ব্যর্থ হবে না। শুভ্র রাগে চোখ লাল হয়ে আছে। পিছন থেকে গান বের করে নিলয়ের দিকে তাক করে। সামনে গান দেখে নিলয়ের প্রাণ যায় যায় অবস্থা। সে তো তার ভাইয়ের উপকার করতে এসেছিল, কিন্তু তার ভাই কিনা উপকারের প্রতিদান এইভাবে দিচ্ছে। নিলয় যখন তোতলে কিছু বলতে যাবে, শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আর যদি মুখ থেকে একটা শব্দ বের হয় তো তোকে এখানে শেষ করে দিব। নিলয়ের সাথে সাথে চুপ হয়ে যায় আর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। উপকার করতে এসে কোন বিপদে ভেসে গেল। সব সময় তার সাথে কেন এমন হয়? উপকার করতে এসে তার পিছনে লাল বাতি জ্বলে। শুভ্র পুনরায় বলে ওঠে। হার্বাল খাওয়ালে 400 গ্রামকে খাওয়া, আমার মধ্যে ফুল এনার্জি আছে, আমার কোনো হার্বালের প্রয়োজন নেই। নিলয় ধপ করে মাটিতে বসে পড়ে। মনে হচ্ছে জমের দুয়ার থেকে প্রাণটা ফিরিয়ে এনেছে। রাত 9টা কি 9:30। শুভ্র রুমে বসেছিল রোদ। হঠাৎ কারো হাসির শব্দে সামনে তাকায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।